দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস, কবিতার ক্লাস নিয়েছি কিছু, এবার গদ্য শুরু করছি। গল্প পড়াবো আমরা পড়ব গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে। গল্পটা আমরা ঠিক প্রত্যেকটা লাইন ধরে ধরে যেভাবে ক্লাসে পড়াই সেইভাবে আমরা পড়ব না। গল্পটাকে কয়েকটা অংশে ভাগ করে নিয়ে সেই অংশগুলো থেকে আলোচনা আমরা রাখার চেষ্টা করব। তার আগে আজকে আমরা মূল গল্পে ঢোকার হয়তো খুব বেশি সুযোগ পাব না। গল্পের বিষয়বস্তু কি, কেন এই লেখা, এ সম্পর্কে আমরা আজকে প্রাথমিক একটা আলোচনা দেব ছোট করে। রবীন্দ্রনাথের জীবনের শেষ সময়ে গোটা পৃথিবীর পরিবেশ একটু একটু করে বদলে গিয়েছিল। রবি ঠাকুর তার সারা জীবনে যে সুন্দর একটা মঙ্গলময় পৃথিবীর স্বপ্ন দেখে গেছেন বা স্বপ্ন দেখিয়ে গেছেন তার সৃষ্টির মাধ্যমে, তার সৃষ্টির পরতে পরতে যে সৌন্দর্যের বর্ণনা, যে সৌন্দর্যের বন্দনা, গোটা পৃথিবী হঠাৎ করে নয়, একটু একটু করেই হয়তো বদলাতে শুরু করেছিল। জীবনের শেষ পর্যায়ে এসে এক ভয়ঙ্কর যুদ্ধ বিক্ষত একটা পৃথিবীর সম্মুখীন হয়েছিলেন তিনি। এমন একটা পৃথিবী, যে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে যে কিভাবে আরো বেশি ধ্বংসের উপকরণ সৃষ্টি করা যায়। ফ্যাসিবাদের ভয়ঙ্কর যজ্ঞে গবেষণা চলছে মানুষকে কিভাবে কত দ্রুত আরো বেশি সংখ্যক মানুষকে হত্যা করা যায়। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, এই একটা নিষ্ঠুর আয়োজনের সামনে দাঁড়িয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল কবি। এমনকি এই যুদ্ধ ধ্বংসের আঁচ পরোক্ষভাবে আমাদের দেশেও এসে পড়েছিল। কিভাবে এসে পড়েছিল তার একটা প্রমাণ হচ্ছে আমাদের এই গল্প। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সময়ে যে তার যে পেল সুন্দর মসৃণ যে শব্দ ব্যবহার, যে রোমান্টিক পরিবেশের বর্ণনা রয়েছে তার সৃষ্টিতে, গোটা পৃথিবীটা যখন গেল বদলে, সেই সময় মনে হতে লাগলো যে সেই সুবলয়িত সেই শব্দ ব্যবহার, সুন্দর সুন্দর শব্দ, সুন্দর রোমান্টিক একটা পরিবেশ, এগুলোর প্রাসঙ্গিকতা কোথায় আস্তে আস্তে কমে আসলো। পৃথিবীর ধ্বংস, রক্তক্ষয়, হিংসা, এগুলিকে নতুন ভাব এবং ভাষা দিয়ে আত্মস্থ করার একটা তাগিদ সৃষ্টি হতে লাগলো। এই তাড়না থেকে ভারতীয় সাহিত্য বা বাংলা সাহিত্য পা রাখল আধুনিকতার দরজায়।
যে কজন মানুষ, যে কজন দার্শনিক, তাদের সৃষ্টি এই রকম একটা মাহেন্দ্রক্ষণ, একটা ভয়ঙ্কর সময়। সেই সময়ে মানুষের চিন্তা চেতনা মননকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তাদের মধ্যে রয়েছেন মার্কস, তাদের মধ্যে রয়েছেন সিগমুন্ড ফ্রয়েড, তাদের মধ্যে রয়েছেন চার্লস ডারউইন, তাদের মধ্যে রয়েছেন নিৎসে। এরা এই ধরনের বেশ কয়েকজন দার্শনিক, তারা নতুনভাবে পৃথিবীকে বর্ণনা করতে থাকলেন। সেই সময়ে বা সেই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক মার্কস বললেন যে পৃথিবীর এই সমাজের এত হিংসা, যন্ত্রণা, কষ্ট, এগুলোকে বর্ণনা করাই শিল্পী সাহিত্যিকের একমাত্র কাজ নয়। এই কষ্ট, যন্ত্রণা, শোষণ, এগুলির বিরুদ্ধে মানুষের মধ্যে বৈপ্লবিক শক্তি বা স্পৃহাকে জাগিয়ে তোলাই হচ্ছে ঐতিহাসিক দায়িত্ব শিল্পী সাহিত্যিকদের। শিল্পী সাহিত্যিকের দায়িত্ব সম্পর্কে এমন ভাবনা কিন্তু অতীতে কেউ কখনো দেয়নি। এরপরে আরো আরেকজন জার্মান দার্শনিক সিগমুন্ড ফ্রয়েড, তিনি মানুষের মনের ভেতরের নানান স্তরকে ব্যাখ্যা করে দেখালেন এবং যে মানুষকে মনে করা হতো যে প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান অথবা ভগবানের শ্রেষ্ঠ শিল্প বা শ্রেষ্ঠ সৃষ্টি, সেই মানুষকে ভয়ঙ্কর রকমভাবে প্রবৃত্তির দাস হিসেবে দেখানো হলো। অর্থাৎ পশু এবং মানুষের ভেতরে যে বিশাল বড় পার্থক্য, সে পার্থক্যটাকে ঘুচিয়ে দিল ফ্রয়েডের ভাবনা। এক ঈশ্বরহীন ভয়ঙ্কর অন্ধকার জগতে পাঠককে ঠেলে দিল নিৎসের দর্শন। আর চার্লস ডারউইন, তিনি বললেন তার বিবর্তনবাদে এই পৃথিবীতে যারা যোগ্যতম তারাই বেঁচে থাকবে। এই সমস্ত ভাবনাগুলো ভীষণভাবে শিল্প সাহিত্যিক, বিশেষত বাঙালি শিল্পী সাহিত্যিকদের ভেতর, তাদের মনের ভেতরে প্রভাব বিস্তার করবে। নতুন ধরনের তারা ভাষা, নতুন ভঙ্গি, নতুন শব্দ খুঁজতে লাগলেন, পরিবর্তিত সময়, পরিবর্তিত ভাবনাকে সাহিত্যের আঙিনায় নিয়ে আসতে। এই খোঁজ থেকেই জন্ম হলো আধুনিক বাংলা সাহিত্যে, যে বাংলা সাহিত্য অনেক পরিমাণে রবীন্দ্র প্রভাব মুক্ত হতে চাইল। এই আধুনিক যে বাংলা সাহিত্য, সেই সাহিত্য অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে ভীষণভাবে ফ্রয়েড দ্বারা প্রভাবিত ছিলেন। পরবর্তীকালে মার্কসের প্রভাব তার জীবন এবং তার সাহিত্য ক্ষেত্রকেও প্রভাবিত করে। নতুন ধারার গল্প উপন্যাস তিনি লিখতে শুরু করেন। আমরা যে গল্পটা পড়ব, সেই গল্পটি একেবারে সমসাময়িক একটি ঘটনার দ্বারা, একটি ঘটনা বা একটি পরিবেশ তাকে কেন্দ্র করে রচিত। মন্বন্তর, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব,
একদম দুর্ভিক্ষের ছবি। দুর্ভিক্ষের ছবি বলতে যে মানুষ মরে যাচ্ছে, খিদের অভাবে ছটফট করছে, এই ছবিটা ঠিক গল্পের মধ্যে নয়। বরং দুর্ভিক্ষ দুজন মানুষের মনে, যে দুজন মানুষ সৎ এবং আদর্শবাদী, তাদের মনে কিভাবে প্রভাব বিস্তার করছে, কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তারই ছবি। এই ছবি এঁকেই তিনি ক্ষান্ত হননি। ভুল আদর্শবাদ, আমি নিজে খুব সৎ, আমার সততার জোর রয়েছে, কিন্তু আমার আদর্শের জগৎটি যদি ভুল জায়গায় থাকে, ভুল আদর্শ শত মানুষকেও কিভাবে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, তার ছবি এই গল্পের মধ্যে আমরা পাব। তার আগে চলে আসি মন্বন্তরের কথা। মন্বন্তর মানে খাদ্যের অভাব। খাদ্যের অভাবে মানুষ মারা যায়। খাদ্যের অভাব কেন হতে পারে? প্রাকৃতিক কারণে হতে পারে। খরা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ। কিন্তু একথা আমরা জানি যে আমাদের বঙ্গভূমি বা ভারতবর্ষ বহুবার, এমনকি বাংলার বাইরে উড়িষ্যায় কালাহান্ডি নামে একটি জায়গা রয়েছে, স্বাধীনতার পরেও বারবার মন্বন্তরের জন্য যে জায়গাটা বিখ্যাত হয়ে উঠেছে। আর আমাদের বাংলা বারবার বেশ কিছু দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ খিদের তাড়নায় শুধু না খেতে পেয়ে প্রাণ হারিয়েছে। কিন্তু একথা মনে রাখতে হবে, প্রথমে বললাম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় এটি মন্বন্তরের অনুঘটকের কাজ করে, বা মন্বন্তরটি ঘটতে সাহায্য করে, বা প্রাথমিক পটভূমি তৈরি করে। মন্বন্তরের আসল কারণ হলো মানুষের লোভ, লালসা এবং হিংসা। আমরা আমাদের কাছি পিঠের সময়ে যে মন্বন্তর দেখেছি, বা স্বাধীনতার ঠিক প্রাককালে, প্রাক মুহূর্তে যে মন্বন্তর, যার ছবি এই গল্পে রয়েছে, তারও মূল কারণ ছিল মজুতদারি। প্রথমে খাদ্যের অভাব দেখা দিল, শস্যহানির ফলে এই পরিস্থিতিকে ব্যবহার করার জন্য কিছু সুযোগ সন্ধানী মানুষ যেটুকু খাদ্যশস্য পড়ে রয়েছে সেটুকুকে তুলে নিল। তার ফলে আরও কৃত্রিম সংকট সৃষ্টি হলো। মন্বন্তরের প্রাথমিক বেশ কয়েকটি স্তর রয়েছে। স্তরগুলি কি? প্রথমে খাদ্যের অভাব সৃষ্টি হয়, প্রথমে মারা যায় ভিখারিরা। শহরে একটু পরে আঁচ আসে। তারপর গ্রামের মধ্যবিত্তরা যতদিন পারে তারা জমি আঁকড়ে থাকে। তারপর খিদের তাড়নায় তারাও পাড়ি দেয় শহরে। শহর তাদের কাছে মরুদ্যানের মতন। শহরে গিয়ে তারা খাবার ভিক্ষা চায়। প্রথমে তারা কাজ খোঁজে। যখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষের কাজ দেওয়ার পক্ষে শহর যথেষ্ট নয়, তখন একটু খাবার দাও মা, একটু দাও মা, এই আরতিতে শহরের গলিপথ ভরে ওঠে। তারপরে দেখা যায় যে শহরের মানুষও যখন বুঝছে যে খাদ্যের অভাব, ভাত বা চাল তারা দেবে না, যে তরলকে আমরা ড্রেনে ফেলে দিই ভাত ছেঁকে হওয়ার পর, সে ফ্যান চাইতে থাকে। ফ্যান দাও মা, এ আর তো রবে শহরের
গলিপথ সব ভরে ওঠে। আর তারপর শহরে যত পাবলিক প্লেস, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সেই জায়গাগুলো ভরে ওঠে ক্ষুধার্ত মানুষের মৃতদেহে। আমরা নির্দিষ্টভাবে চলে আসি এই গল্পের পটভূমিকায়। এই গল্পে যে মন্বন্তরের ছবি ফুটে উঠেছে, সে মন্বন্তর কিভাবে সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইংল্যান্ড অংশ নিল, তখন তাদের সেনাবাহিনীর রসদ সংগ্রহ করা হবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে বাজার থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য তুলতে শুরু করলো সরকার। খালি যে এর পেছনে সাহায্য করা, মানে প্রশাসনিক সিদ্ধান্ত ব্যাপারটা, যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সাহায্য করা হবে তার জন্যই খাদ্যশস্য তোলা হচ্ছে, বিষয়টা কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা দেখেছি তার আগে 42-এর আন্দোলন, গোটা দেশ এবং গোটা বাংলা কিভাবে উত্তাল হয়েছিল। এই বাংলার যে সমস্ত অঞ্চলগুলো বেশি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, সেসব অঞ্চলগুলির উপর ব্রিটিশ সরকারের একটি ভয়ঙ্কর ক্রোধ জন্ম নিয়েছিল। সেই এলাকাগুলোকে জব্দ করার জন্য বা জব্দ করার ইচ্ছাও ছিল এই সিদ্ধান্তের পেছনে, যে এলাকাগুলো থেকে সেখানকার মানুষ খেতে পাক আর না পাক, আরো অধিক পরিমাণে সেখান থেকে খাদ্যশস্য তুলে নেওয়া হয়। সরকারকে সাহায্য করেছিল আরেকটি ঘটনা। এই সময় এক প্রাকৃতিক দুর্যোগ, একটা ঘূর্ণিঝড়, তাতে বেশ কিছু ফসল হানি হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। এই সমগ্র পরিস্থিতি এবং সরকারের ভয়ঙ্কর অমানবিক সিদ্ধান্ত, তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিরন্ন অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়। গ্রাম থেকে ভিড় বাড়তে থাকে শহরে, এবং শহরের অলি গলি ভরে ওঠে মানুষের মৃতদেহের স্তূপে। আমি এই ক্লাসের শুরুতে বলেছিলাম যে দুর্ভিক্ষের ছবি নেই এই গল্পে রয়েছে। আমরা এই দুর্ভিক্ষ কি করে মোকাবিলা করব, কোন পথে মোকাবিলা করা যায় দুর্ভিক্ষ, এই প্রসঙ্গে আমাদের এক সনাতন আদর্শকে ভীষণভাবে আক্রমণ করেছেন। কিরকম? আমাদের প্রাচীন প্রায় সমস্ত ধর্মে, সমস্ত ধর্মশাস্ত্রে দান করাকে খুব পবিত্র এক কর্তব্য বলে মনে করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মশাস্ত্র বা মুসলিম ধর্মশাস্ত্র বা খ্রিস্টান ধর্মশাস্ত্র, সমস্ত ধর্মশাস্ত্র দান করা একটা মহান কর্তব্য। এখন দান করা এই বিষয়ে, দানের আরেকটা নাম ভিক্ষা, আরেকটা স্তর হচ্ছে ভিক্ষা। ভিক্ষা দিয়ে বা দান করে কি মানুষের সত্যিই প্রকৃত মঙ্গল করা সম্ভব? এই বিষয়টা নিয়ে প্রথম আলোকপাত করেছিলেন রবি ঠাকুর। রবি ঠাকুর তার লোকহিত প্রবন্ধে লোকের হিত করার জন্য মানুষের যে অধিকার জন্মাতে হয়, মানুষকে অধিকারী হতে হয়,
সেই বিষয়টি বুঝিয়েছিলেন। মানুষকে অপমান করা, মানুষকে ছোট করা সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তাকে ভিক্ষা দেয়া, তাকে কিছু দান করা। দান করলে যে দান করছে সে বড় হয়, আর যে দান গ্রহণ করছে সে ক্ষুদ্র হয়। অপরকে ছোট করার অধিকার কি আমার রয়েছে? মানিক বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম এই গল্পে দেখালেন যে দুর্ভিক্ষের সময় শুধুমাত্র দান করে কোনো লাভ নয়, লাভ নেই। কেন দুর্ভিক্ষ হচ্ছে তার কারণ অনুসন্ধান করতে হবে। তার কারণ অনুসন্ধান করে সেই ওষুধের, সেই অসুখের চিকিৎসা করতে হবে। এ যেন আমার শরীরে ভয়ঙ্কর কোনো কুষ্ঠ রোগ হয়েছে, আমি তার উপরে শুধুমাত্র অ্যান্টিসেপটিক ক্রিম দিচ্ছি যাতে আমার জ্বালাটা খানিকটা কমে। কি সেই ট্রিটমেন্ট, কি সেই চিকিৎসা? দুর্ভিক্ষ কেন হয়, তার চিকিৎসাই বা কি? আমরা এই গল্পে ঢুকে একটু একটু করে সেটা পড়তে থাকব। আমরা আজকে এই গল্পে ঢুকলাম না, আমরা খালি এই প্রশ্ন তোমাদের মুখে ছেড়ে দিলাম যে দান করা বা ভিক্ষা দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত। এটা মানুষকে ছোট করা না তো? আমাদের এই গল্প কি বলছে? দান করে কি সমস্যার সমাধান হয়? সত্যি করেই করা যায়? আমরা গল্পটা পড়তে পড়তে আলোচনা করব। আজকের পাঠ আমরা আজকে এখানেই শেষ করছি।